এর আগের দিন ট্রান্সক্রিপশন পর্যন্ত হয়েছিল, আজকে ট্রান্সলেশন হবে। তো প্রথম বিষয় হলো ট্রান্সলেশন কি, এটা যদি বুঝতে হয় তাহলে হয়ে গেল, আপনার বলতেই হবে না। মানে এখন এসে তো ট্রান্সলেশন কি এটা বলার মতো সময় নয়, তবুও একবার বলবো। সেটা হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি আমরা দেখেছিলাম, রেপ্লিকেশন দেখাচ্ছি না। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রসেস আমরা আগের দিন পড়েছি, ট্রান্সক্রিপশন। আজকে আমাদের পড়ার যে বিষয় সেটা হলো এমআরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হবে, যেটা আজকে আমাদের পড়ার বিষয়, ট্রান্সলেশন। সেকেন্ড বিষয় হলো যে ট্রান্সলেশন কোথায় হয়, উত্তর আমি দেবো, সেলের সাইটোপ্লাজমে, বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। কারণ সাইটোপ্লাজমে যেহেতু হয় সেই জন্য নিউক্লিয়াস থাকা না থাকার কিছু এসেই যায় না, সাইটোপ্লাজমে হওয়ার ব্যাপার। তার মানে বিষয়বস্তু ছিল এরকম, সাপোজ এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে ছিল এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর সেখানে ছিল রাইবোজোম, মানে আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ ছিল, সেই ডিএনএ থেকে তৈরি হয়েছিল এমআরএনএ, আর সেই এমআরএনএ একটা প্রোটিন কোট নিয়ে বাইরে বেরিয়ে আসছে ইনফরমোজোম হয়ে। এরপর আজকে দেখবো আমরা এরপর কি হবে, বোঝা গেল? তো ট্রান্সলেশন করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। কারণ আমাকে এমআরএনএ সম্পর্কে সঠিক নলেজ থাকতে হবে, টিআরএনএ সম্পর্কে সঠিক নলেজ থাকতে হবে, আরআরএনএ সম্পর্কে নলেজ থাকতে হবে, রাইবোজোম সম্পর্কে নলেজ থাকতে হবে, অ্যামাইনো অ্যাসিড পুল সম্পর্কে নলেজ থাকতে হবে। এই জিনিসগুলো জানা আছে সব ভেবে নিয়ে আমরা শুরু করছি ট্রান্সলেশন। কারণ এর ম্যাক্সিমাম মেজরিটি বিষয়গুলোই জাস্ট আগের বা আগের চ্যাপ্টারে, মানে সরি আগের বা আগের ক্লাসে হয়ে গেছে, তো সেগুলো নিয়ে আমাদের আর ডিসকাস করার দরকার নেই আমার মনে হয়। যাই হোক, না পড়লে তো কিছু করার নেই এখানে। তো ট্রান্সলেশনে প্রত্যেকটার মতোই যেমন রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন ছিল, যে ইনিশিয়েশন, ইনিশিয়েশন মানে প্রারম্ভিক দশা, যেখানে ইনিশিয়েশন ফ্যাক্টর 1, ইনিশিয়েশন ফ্যাক্টর 2, ইনিশিয়েশন ফ্যাক্টর 3, এই তিনটে ফ্যাক্টর কাজ করছে। আমরা প্রোক্যারিওটিক সেলের ট্রান্সলেশন পড়ছি, ইউক্যারিওটিক নয়, আমাদের সিলেবাসে কোনোটারই ইউক্যারিওটিক না, সবই প্রোক্যারিওটিক সেলের আছে। আর সেই জন্য আরেকবার মনে করে দিলাম, এই যে ফ্যাক্টর, আমরা এর আগের দুটো প্রসেস মানে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনে দেখেছিলাম যে বিভিন্ন উৎসেচক, এক বা একাধিক উৎসেচক কাজ করছিল। আর এখানে কোনো উৎসেচকের নাম আসবে না, শুধু ফ্যাক্টরের নাম আসবে। তো ফ্যাক্টর বললে সেই মেন্ডেলিজমের কথা আবার চলে আসে, তার যার অর্থ হলো জিন, এবং যেটা একটা এক্সপ্রেশন করে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি করে। এরা অন্য কিছু না, এরা ওয়ান টাইপ অফ প্রোটিন, এনজাইম, এসবই। কিন্তু সেইভাবে এনজাইমের নামে নামকরণ নয়, যেমন আমরা পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ এসব পড়ছিলাম, বা বিভিন্ন এনজাইমের নাম পড়ছিলাম, হেলিকেজ, টোপোআইসোমারেজ, গাইরেজ, তো সেইভাবে নাম নয়, এখানে ফ্যাক্টর হিসেবে নাম রয়েছে। তাহলে ইনিশিয়েশন ফ্যাক্টর তিনটে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর ইলংগেশন, যেমন আগের প্রসেস ছিল ইলংগেশন, এখানে ওই EF1 অ্যান্ড EF2, ইলংগেশন ফ্যাক্টর 2, ঠিক আছে? দুটো ফ্যাক্টর রয়েছে, কাজ করছে। আর রয়েছে টার্মিনেশন, টার্মিনেশনে বেশ কতগুলি ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে তিনটে ফ্যাক্টর একটু বেশি গুরুত্বপূর্ণ, টার্মিনেশন ফ্যাক্টর 1, 2 and 3, 1, 2, 3 এভাবে লিখে দিচ্ছি, হ্যাঁ, আর লিখছি না বারবার। এই হলো যারা ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর কি পড়তে চলেছি তা এখানে আছে, এমআরএনএ থেকে প্রোটিন। ওকে, দেখো, রাইবোজোম যখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে আছে তখন তারা জেনারেলি মনোমার হিসেবে থাকে। মনোমার মানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে 70S হলো রাইবোজোম এর
আকার, এবং সেটাকে ভাগ করলে 50s আর 30s। এটাকে স্মলার সাব ইউনিট, এটা লার্জার সাব ইউনিট। এক একটাকে মনোমার বলা হয়। দুটো একসঙ্গে তখনই আসে, মানে ডাইমার ফরম্যাটে তখনই আসে যখন ট্রান্সলেশন হয়। তাই দুটো একসঙ্গে থাকাটা ডাইমার বলা হয়, একা একা থাকাটাকে মনোমার বলা হয়। বুঝে গেল? ভালো করে বুঝলে 2 ঘন্টার ক্লাসটা 1 ঘন্টা ছেড়ে দেবো, ঠিক আছে? আমি বলবো, ভালো করে বোঝাবো, শুধু মন দিয়ে শুনতে হবে। তাহলে শর্ট টাইমেও কিন্তু বড় বড়, মানে ট্রান্সলেশন এবং আজকে পড়ার যে বিষয়বস্তু ল্যাকোবেরন, দুটোই কিন্তু খুব বড় বড় টপিক। সেই অর্থে অনেক সময় লাগে। বইগুলোতে খুলে দেখতে পাবে যে পাতার পর পাতা হয়ে চলেছে, মানে ট্রান্সলেশন এবং ল্যাকোপেরন মিলে অন্তপক্ষে 12-14 পাতার কেস আছে। আর আমরা বলবো দুটো ছোট গল্প, মানে বুঝতে হবে সেই লেভেলে। হ্যাঁ, জটিলতা কমিয়ে দিয়ে সহজ সরল ভাবে বিষয়টাকে বুঝতে হবে। দেখো, এমআরএনএ যখন বাইরে বেরিয়ে এলো তখন প্রোটিনের কোডকে নিয়ে এলো, কারণ তার বাইরে নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি থেকে ভয় আছে। এবার যখন সেটা রাইবোজোমের সাথে আসবে তখন তার সেই ভয়টা কেটে যাবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই একটা কাজ করি, যে রাইবোজোমের যে স্মলার সাব ইউনিট আছে সেই স্মলার সাব ইউনিটটাকে এখানে দেখাচ্ছি। এটা রাইবোজোমের ধরো স্মলার সাব ইউনিট 30s। ঠিক আছে? এবার যদিও স্মলার সাব ইউনিটে সেই অর্থে এটা দেখানোর দরকার পড়ে না, সেটা হলো এ সাইট, পি সাইট আর ই সাইট। এটা লার্জার সাব ইউনিটে দেখালে ভালো হয়। যাই হোক, তবু আমরা এখানে দেখাচ্ছি। এটা স্মলার সাব ইউনিট রাইবোজোমের, এবং তার অ্যাকসেপ্টর সাইট, এ ফর অ্যাকসেপ্টর, পি ফর পেপটাইডাল, ই ফর এক্সিট। বাংলা নামে কোনো নাম নাই এখানে, কিন্তু এই সাইটগুলোর নামই এরকম। ওকে, এই জায়গায় আমরা এসে বলছি যে এই এমআরএনএটা এসে ঢুকছে। তাহলে এমআরএনএটা যদি এখন আপাতত লাল রঙের রয়েছে, তো সেখানে আমরা এমআরএনএটাকে এঁকে দিচ্ছি জাস্ট এরকম ভাবে। এমআরএনএ 5' টু 3' এমআরএনএ। বোঝা গেল? এক একটা জায়গায় 3টে করে বেস পড়ে, এটাও মনে হয় আমরা জানি। মানে প্রত্যেকটা রাইবোজোমের যে অংশ পাচ্ছি বা সাইট পাচ্ছি, সেই সাইট গুলোকে 3টে করে বেস পড়বে এট এ টাইম। 3টে করে বেস এট এ টাইম পড়বে, সেইভাবে আঁকতে হয়। তোমরাও সেইভাবে আঁকবে। মানে রাইবোজোমের টোটাল 3টে সাইডে 9টা বেস থাকবে। 9টা, 3 3 3, 9টা বেস। সেইভাবে জায়গাটা এখানে ফিক্সড হয়। ওকে, এই যে ইনিশিয়েশনের এই প্রথম কাজটি যে করছে, সে হলো ইনিশিয়েশন ফ্যাক্টর 3। আমরা অ্যাড করলাম এর সঙ্গে। ইনিশিয়েশন ফ্যাক্টর 3 এই কাজটি করছে। কোনটা? যে স্মলার সাব ইউনিটের সঙ্গে এমআরএনএ কে বাইন্ড করে না। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই, যে এখানে যখন ঢুকছে, তো আগেই বলেছি ইনফরমোজোমের অ্যাকচুয়ালি যে কোটিংটা ছিল তাকে ছেড়ে দিয়েছে, কারণ রাইবোজোমের সঙ্গে এলে ভয় কেটে যাচ্ছে, একটু কি বললাম। তো কোটিংটাকে ছেড়ে দিয়ে তারপর ঢুকছে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলছিলাম, যে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 এই কাজটি করছে। 30 সাব ইউনিট মানে স্মলার সাব ইউনিটের সঙ্গে এমআরএনএ কে বাইন্ড করাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, কারণ এই যে পি সাইট, এই পি সাইটে এমআরএনএ তে আমরা লিখবো এ ইউ জি, মিথিওনিন। মিথিওনিন স্টার্ট কোডন। তার মানে নো ডাউট আগের দিনকার পড়ার বিষয় থেকে আমরা পাচ্ছি নন কোডিং রিজিয়ন 1। আগের বা তার আগের দিনে পড়ানোতে আমরা এমআরএনএ গঠন যখন দেখানো হয়েছে, তখন এই যে যে জায়গাটা এইউজি রয়েছে তার আগের পোর্শনটা নন কোডিং রিজিয়ন 1। না পড়ে এলে আমার কিছু করার নেই, বলে এসছে নন কোডিং রিজিয়ন 1। প্রোটিন কি কি দিয়ে তৈরি হয়েছে? প্রোটিন তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে। একটা হলো, সরি, রাইবোজোম তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে। একটা হলো প্রোটিন, একটা হলো আরআরএনএ। তাহলে এখানে আমরা একবার আরআরএনএ কে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এটা আরআরএনএ, আরআরএনএ। আরো আছে, আরো আছে, আমার দরকার নেই। তো এই যে এইউজি প্রথমবারের জন্য পি সাইটে এসে বসবে, এই যে স্পেসিফিক ভাবে এটা ঠিক হওয়া, যার জন্য নির্ভর, যার উপর নির্ভর করে, সে হলো রাইবোজোমের মধ্যে থাকা আরআরএনএ। তার কারণ রাইবোজোমের মধ্যে থাকা আরআরএনএ এর
স্পেসিফিক কিছু বেস সিকোয়েন্স রয়েছে যা নন কোডিং রিজিয়ন 1 এর সঙ্গে কমপ্লিমেন্টারি ম্যাচ করে, যাকে বলা হয় সাইন ডালগার্নো সিকোয়েন্স। আমরা আগেও একবার বলে রেখেছি কথাটা, সাইন ডালগার্নো সিকোয়েন্স বইয়ে দেওয়া আছে, আমি যে নোটটা প্রোভাইড করেছি তাতেও অলরেডি দেওয়া আছে সাইন ডালগার্নো সিকোয়েন্স কি। এখন শুধু বুঝে নেওয়ার ব্যাপারটা রয়েছে। রাইবোজোম তৈরি হয় দুটি জিনিস দিয়ে, একটা হলো প্রোটিন, একটা হলো রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। আরআরএনএ এর স্পেসিফিক কিছু বেস সিকোয়েন্স নন কোডিং রিজিয়ন 1 এর সঙ্গে ম্যাচ করে, মানে কমপ্লিমেন্টারি। কারণ এখানে যা থাকবে তার কমপ্লিমেন্টারি এখানে থাকবে, মানে এখানে এ থাকলে এখানে ইউ থাকবে, ওখানে সি থাকলে এখানে জি থাকবে, এরকম কমপ্লিমেন্ট। তো সেই ঠিক করে দেয় যে এই ইউজি কে প্রথম পি রিজিয়নেই বসতে হবে, পি সাইটেই বসতে হবে। এই স্পেসিফিক বেস সিকোয়েন্স কে বলা হয় সাইন ডালগার্নো সিকোয়েন্স। এটা থাকার অর্থ হলো যে এই ইউজি কে নির্দিষ্ট স্থানে বসানো যেত না যদি এটা না থাকতো। যেমন আমরা উদাহরণে আগের দিন বোঝাচ্ছিলাম যে এফএম রেডিওতে অনেক স্টেশন এখন আপাতত রয়েছে, হ্যাঁ, এবং তোমার খুব ফাইন অ্যাডজাস্টমেন্টের মধ্যেও কিন্তু একাধিক স্টেশন চলে আসে। মানে যদি খুব খুব ফাইন না করতে পারো বা রেডিওর যদি মাথা ব্যথা থাকে তাহলে কিন্তু ঠিক করা মুশকিল আছে, একটু নড়ে সরে গেলেই আবার, তাই না? নবটা টাইট হতে হবে, নাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। বোঝা গেল? তো এই যে এই ইউজি কে স্পেসিফিক জায়গায় বসানো, এই বসানোর পিছনে সাইন ডালগার্নো সিকোয়েন্সের ভূমিকা রয়েছে। ক্লিয়ার হয়ে গেল? এরপর লার্জার সাব ইউনিটটাকে নিয়ে আসবে ইনিশিয়েশন ফ্যাক্টর 1 and 2। লার্জার সাব ইউনিটটাকে এঁকে দিই আমরা। তাহলে লার্জার সাব ইউনিট হলো, ধরো সাপোজ এটা। এবার দেখো একটা ন্যাচারালি জেনারেলি একটা রাইবোজোমের ক্ষেত্রে যদি আমরা আঁকি তাহলে হর্ন এরকম করে আঁকতে হয়। হ্যাঁ, রাইবোজোম এরকম গোল্লা গোল্লা করে হয় না, কিন্তু তুমি যদি রাইবোজোমের ছবি দেখো বইয়ে তাহলে সেখানে এরকম করে গোল করে এরকম করে একটা চূড়া, এরকম একটা চূড়া, এরকম একটা চূড়া, এরকম করে হয়। আমাদের ওসব ঝামেলায় গিয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের জাস্ট বোঝার বিষয়টা রয়েছে, সেই জন্য ওইগুলো করে আমাদের কোনো লাভ হয় না। তো আমরা ওই সাইটটাকে যা এতক্ষণ ওখানে দেখাচ্ছিলাম এখানে দেখালে সবচেয়ে ভালো হয়। সাইটটা অ্যাকচুয়ালি এ সাইট, এই সাইটটা হলো পি সাইট, পি সাইট, আর এটা হলো পি সাইট। ঠিক আছে, ওই একই জিনিস। তাহলে লার্জার সাব ইউনিট বাইন্ড করে গেল, যারা বাইন্ড করালো তারা হলো ইনিশিয়েশন ফ্যাক্টর 1 আর ইনিশিয়েশন ফ্যাক্টর 2। এরা দুজন বাইন্ড করালো, আমরা যেখানে চাকতে পারি, এমন কোনো ব্যাপার না। সবচেয়ে প্রবলেমের বিষয় হলো ট্রান্সলেশন। জেনারেলি তোমাকে মানে পরীক্ষার সময় হয় ইনিশিয়েশন দেবে না টার্মিনেশন দেবে, দিলে ভালো। আর যদি গোটা ট্রান্সলেশন দেয় পরীক্ষায় তাহলে কিন্তু চোখের জলে নাকের জলে হয়ে যাবে। কেন? তার কারণ অ্যাটলিস্ট তোমাকে 3খানা ছবি আঁকতে হবে, 3টে ছবি আঁকতে হবে। কেন বলছি? এইরকম ছবি 3বার আঁকতে হবে, কারণ আমি তো মুছে মুছে করে দেবো সব, তুমি তো আর মুছতে পারবে না। সেই জন্য তোমাকে বারবার ছবিটাকে আঁকতে হবে। বোঝা গেল? ইনিশিয়েশন এলে একবার আঁকলেও মোটামুটি কাজ মিটে যাবে, কিন্তু সবটা এলে কিন্তু খুব সমস্যার বিষয় আছে, অনেকটা বড় এবং লেখাও অনেক বড় সেই হিসাবে। হলো? তাহলে লার্জার যে সাব ইউনিট মানে 50s, 50s যে সাব ইউনিট, সেই 50s সাব ইউনিটটাকে বাইন্ড করালো ইনিশিয়েশন ফ্যাক্টর 1 and 2। ওকে, এবার মোটামুটি ডাইমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার এই সিস্টেম মোটামুটি ট্রান্সলেশনের জন্য রেডি। কিন্তু এর আগে দুটো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো এবার দেখো। সেটা হলো অ্যাক্টিভেশন অফ টিআরএনএ, ট্রান্সফার আরএনএ এর অ্যাক্টিভেশন করা হয় প্রথমে। ঠিক আছে, তুমিও লেখার সময় প্রথমেই অ্যাক্টিভেশন অফ ট্রান্সফার আরএনএ দিয়ে শুরু করবে, মানে টিআরএনএ সক্রিয়করণ পদ্ধতি। কিভাবে হয় টিআরএনএ সক্রিয়করণ? সেটা হলো অ্যামিনো অ্যাসিড রয়েছে অ্যামিনো অ্যাসিড পুলে, তাহলে সেই অ্যামিনো অ্যাসিড বাইন্ড করছে অ্যাডেনোসিন ট্রাইফসফেটের সঙ্গে। যে কাজটি করছে তার নাম অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এই উৎসেচকটি দ্বারা হচ্ছে ঘটনাটি, মানে কি হবে সেটা হলো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে
অ্যামিনো অ্যাসিড এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট একটি কমপ্লেক্স তৈরি হবে, কম্পাউন্ড বলতে পারো, কমপ্লিট কম্পাউন্ড তৈরি হবে, আর দুটো ইনঅর্গানিক ফসফেট রিলিজ করে যাবে। ঢুকলো ট্রাইফসফেট, বেরিয়ে গেল দুটো ফসফেট, যার মানে দাঁড়ালো অ্যাডিনোসিন মনোফসফেট রইলো। সেই অ্যাডিনোসিন মনোফসফেট অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে বাইন্ড করেছে। ক্লিয়ার? তাহলে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বাইন্ড করছে। যে এনজাইমটা করছে তার নাম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। যা হচ্ছে আপাতত সেটা হলো অ্যামাইনো অ্যাসিড এএমপি একটা যৌগ তৈরি হচ্ছে, আর দুটো ইনঅর্গানিক ফসফেট রিলিজ করে যাচ্ছে। এই ইনঅর্গানিক ফসফেট দুটো রিলিজ করে গেল। ওকে, এরপর এরপর এই যে অ্যামাইনো অ্যাসিড এএমপি কমপ্লেক্স আগেই তৈরি হয়েছে, আর তার সঙ্গে এখন বাইন্ড করছে টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। সেম এনজাইম কাজ করলো, দিলাম না, তৈরি করলো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড, রিলিজ করে গেল অ্যাডেনোসিন মনোফসফেট। মানে দাঁড়ালো যেটা, সেটা হলো এই যদি একটা টিআরএনএ হয় তার সঙ্গে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে গেল, ধরো ভ্যালিন। এতক্ষণ ভ্যালিন আলাদা ছিল, টিআরএনএ আলাদা ছিল, এখন ভ্যালিনের সঙ্গে টিআরএনএ লেগে গেল, জুড়ে গেল। তার মানে দাঁড়ালো এই যে অ্যান্টিকোডন রিজিয়ন, সেই অ্যান্টিকোডন রিজিয়ন ঠিক করে নিল যে কোন অ্যামাইনো অ্যাসিড কোন টিআরএনএ এর সঙ্গে বাইন্ড করবে। ক্লিয়ার? আমরা এমআরএনএ টিআরএনএ পড়ানোর দিন কি বলছিলাম, কোডন আর অ্যান্টিকোডন নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমরা বললাম দেখো AUG মানে মিথিওনিন। তো এখানে এমআরএনএ এর উপর যা কোড আসছে সেই কোড অনুযায়ী অর্ডার আছে, যেখানে কি এসে বসবে। কিন্তু এই অর্ডার আসার অনেক আগেই টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ধরে বসে আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ইউএসি AUG এর কমপ্লিমেন্টারি ইউএসসি। ইউএসসি মানে মিথিওনিন, সেটা অনেক আগে থেকেই কিন্তু জানে, টিআরএনএ জানে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে ইউএসসি মানে মিথিওনিন। এইভাবেই টিআরএনএ যেহেতু অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অনেক আগেই অ্যামাইনো অ্যাসিডকে ধরে রেখেছে, তাহলে আমরা বলতেই পারি। কিন্তু কোডন কেন এখানে বলা হচ্ছে? তাহলে বলবে স্যার কোডন তো ওখানেই বলতে পারতো। দেখো, ইনফরমেশন পাঠিয়েছে কে? নিউক্লিয়াস। কার থ্রু দিয়ে পাঠিয়েছে? এমআরএনএ। তাহলে মেসেজ পাঠিয়েছে কার থ্রু দিয়ে? এমআরএনএ থ্রু দিয়ে। সেই জন্য এমআরএনএ এর উপর বেস গুলোকেই কোডন বলা হয়। কিন্তু আমি বলছি অন্য কথা, সেটা হলো টিআরএনএ কিন্তু AUG কি এটা আইডেন্টিফাই করার অনেক আগে থেকেই ও মিথিওনিনকে ধরে বসেই আছে। শুধু AUG এর কমপ্লিমেন্টারি কে ওটা দেখে ও আসবে। আমরা বারবার বলতে চাইছি একটাই বিষয়, সেটা হলো মিথিওনিনের জন্য ইউএসসি কিন্তু এনাফ বোঝার জন্য, কারণ টিআরএনএ অ্যাক্টিভেশন আগেই হয়ে গেছে। বোঝা গেল? যে প্রক্রিয়াটা আমরা শুরু করছি তার আগেই কিন্তু টিআরএনএ অ্যাক্টিভেশন হয়ে গেছে। আর টিআরএনএ অ্যাক্টিভেশন মানে হলো এই যে এটা টিআরএনএ সঙ্গে অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ 3' এন্ডে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে গেছে। এদিকটা 5' ছিল, এদিকটা 3' ছিল, 3' OH ফাঁকা পড়েছিল, সেই OH এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড মানে এখানে মিথিওনিন সেটা বাইন্ড করে গেছে। হলো? এই বাইন্ডিং এর ব্যাপারটাই এখানে টিআরএনএ অ্যাক্টিভেশন, না কিছু না। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে AUG, এই যে AUG কে স্টার্ট কোডন বলা হয়, তো যা কোড করে মিথিওনিনের জন্য। আর কোডন ইজ ইউনিভার্সাল, আমরা পড়েছিলাম। কোডন সার্বজনীন, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও যা, আমাদের ক্ষেত্রেও তাই, গাছেদের ক্ষেত্রেও যা, তো গরুর ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে একটি বিষয় পার্থক্য রয়েছে, সেটা হলো AUG মানে মিথিওনিন, কিন্তু প্রোক্যারিওটিক সেলের জন্য ফরমাইলেটেড মিথিওনিন। ফরমাইলেটেড মিথিওনিন মানে একে এফ মেট বলা হয়, এফ মেট, ফরমাইলেটেড মিথিওনিন। জাস্ট এইটুকু জায়গায় শুধু পার্থক্য আছে, বাকি কোডন সম্পর্কে কোনো কমপ্লেন নেই। কি বললাম বুঝতে পারলে? সব জায়গাতেই জেনেটিক কোডের মানে একই, প্রোক্যারিওটিক টু ইউক্যারিওটিক সব বার একই মানে। শুধু একটি জায়গায় একটু পার্থক্য রয়েছে, সেটা হলো যে AUG মানে মিথিওনিন ইউক্যারিওটিক সেলে, আর প্রোক্যারিওটিক সেলে মিথিওনিনের ফরমাইলেশন করানো আছে।
আর সেই জন্য তাকে বলা হয় ফরমাইলেটেড মিথিওনিন। বোঝা গেল? এই পার্থক্য, আর কিছু নেই। এইবার ইনিশিয়েশন এখনো হয়নি, কারণ এখন তো প্রসেস তো শুরু হয়নি। এই তো সবে ডাইমার হয়েছে, বসেছে, মানে ডাইমার সেট হয়েছে। এখনো যতক্ষণ না প্রোটিন সিনথেসিসের প্রসেসটা চালু করা যাবে ততক্ষণ তো শুরু হয়েছে বলতে পারি না। প্রত্যেকটা সাইটে 3টে করে বেস আছে। ধরো আমরা এই সাইডে দেখাচ্ছি যে সি 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 আছে, যাই হোক, যা ইচ্ছা দাও, কোনো অসুবিধা নাই। 3টে করে বেস আছে, এটা তোমার শুধু মাথায় করে রাখবে। হলো, এই ইউজি কে দিয়ে আমরা শুরু করেছি। তাহলে প্রথমবারের জন্য অ্যামাইনো অ্যাসিড এসে বসবে, মানে টিআরএনএ এসে বসবে অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে। যেহেতু এফ মেট, সেই জন্য এফ মেট দিতেই হচ্ছে, শুধু মেট দিলেও হতো। যেহেতু প্রোকারিক সেলই পড়ছি আমরা, সেই জন্য এফ মেট দিতে হচ্ছে। তাহলে এখানের সঙ্গে ম্যাচ করিয়ে এসে বসবে সেই ধরে রাখা। তাহলে এইরকম সাইটোপ্লাজমের মধ্যে কেউ ধরো ভ্যালিন কে ধরে আছে, কেউ প্রোলিন কে ধরে আছে, কেউ আইসোলিউসিন কে ধরে আছে, অনেক 20 রকমের অ্যামাইনো অ্যাসিড কে ধরে আছে। ঠিক আছে, এবার তুমি তোমার মনের মতো কেউ ট্রিপ্টোফ্যান কে ধরে আছে, হ্যাঁ, এরকম করে তুমি 20 রকমের অ্যামাইনো অ্যাসিড ধরিয়ে দাও, সাইটোপ্লাজমের মধ্যে গাদা 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 ধরে যাও। বোঝা গেল? এখানকার সেট আপটা কেমন? এখানকার সেট আপটা হলো ওই আগেও বলেছি 3-2 সিটের বাসের মতো। 3 সিটটা, যেটা 3টে সিট আছে, সেই সিটের কেসে কেন হবে। এর থেকে ভালো উদাহরণ আমি লিস্ট খুঁজে পাইনি এখনো অব্দি, তোমরা খুঁজে পেলে তোমরা জানিও, আর তখন থেকে আমি ওই উদাহরণটাও ইউজ করতে পারবো। সেটা হলো যে তুমি বাসে উঠে দেখলে সব সিট ভর্তি, কোনো সিট ফাঁকা নেই। জিজ্ঞাসা করলে লোকজনকে দেখলে 3 সিটের যে সিট গুলো আর কি, সেই সিটে একজন ভদ্রলোক সামনাসামনি এক জায়গায় নামবে। তুমি তাকে বলে জানিয়ে গেলে যে দাদা সিটটা আমাকে দেবেন। এবার যখন পরের স্টপেজে এসে সেই ভদ্রলোক নেমে গেল কোন একটা জায়গা থেকে, ধরো সাইডের জায়গা থেকে নেমে গেল, মানে উইন্ডো সিট আর কি, ওখান থেকে নেমে গেল, তুমি ওই দাদাকেই বলেছিলে যে সিটটা আমাকে দেবেন। তাহলে উইন্ডো সিটটা কি তোমার পাওয়ার? না, কোনো লিখিত নিয়ম নাই, কিন্তু অলিখিত ভাবে তোমার নয়, তুমি যতই ওই দাদাকে বলে রাখো না কেন। কারণ অলিখিত ভাবে ওই সিট দুটো এখনো যে দুজন বসে আছে তাদের অধিকারের মধ্যে পড়ে। তারা যদি না বসে তাহলে তোমার, কিন্তু আমরা এখানে ওরম করবো না, নর্মালি যা হয় তাই করবো। এবারে বসবে, বসবে না কেন? এবার তুমি মেয়ে হিসাবে গেছো, তুমি সিম্পাথি পাবে, হ্যাঁ, সব জায়গায় দাদা কাকু করে পেয়ে যাবে, সেসব আলাদা ব্যাপার। কিন্তু যা হয় তাই আর কি, হ্যাঁ। কিন্তু নর্মালি তো তা হওয়া উচিত নয়। নর্মালি আমরা ভাববো যে তুমি সিম্পাথি পেলে না, তোমাকে কেউ কেয়ারই করলো না, তো জাস্ট যেরকম হয়েছিল যে মাঝে যে ছিল সে এখন উইন্ডো সাইডের সিটে শিফট করলো, যে বাসের দিকের সাইডে ছিল ধরলাম মাঝে শিফট করলো, অনেক সময় শিফট করতে চায় না লোকজন মাঝে, আমি ধরে নিলাম মাঝে শিফট করলো, আর তুমি এসে বাসের সাইডের দিকে সিটটা তুমি পেলে। তার আরো দুটো পরে স্টপেজ পরে আরেকজন নেমে গেল, মানে উইন্ডো সাইডের সিট থেকে নেমে গেল। এরপর আবার একবার শিফটিং হলো, যে মাঝে ছিল সে উইন্ডোতে গেল, তুমি এবার মাঝে এলে, আরেকজন নতুন এলো সাইডে। এবার নামলে তুমি উইন্ডো সাইডে সিট পাবে, ততক্ষণ তোমার নামার সময় হয়ে গেছে। যাই হোক, হতে পারে। যাই হোক, আমি ধরলাম তোমার নামার সময় হয়নি, এর মাঝে উইন্ডো সাইডে নেমে গেছে লোকটি, এরপর তুমি পেলে সেই সিটটা। এইভাবে তুমি চালাতে থাকো। এবার বাস যদি এখান থেকে দীর্ঘ রাস্তা যায় তাহলে এরকম হতেই থাকবে। যদি লাইন বাস হয় আর দীর্ঘ রাস্তা অতিক্রম করে, তাহলে কোনো প্যাসেঞ্জার, খুব কম প্যাসেঞ্জারই থাকবে যে মাথা থেকে মাথা যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি সিট রোটেশন হতে থাকবে, এইভাবে রোটে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বেশ, তুমি এই জিনিসটা কি ফাস্ট ফরওয়ার্ড করে দাও, তাহলে ট্রান্সলেশন বোঝা কমপ্লিট। এই জিনিসটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দাও, মানে তুমি, তাহলেই তোমার ট্রান্সলেশন বোঝা কমপ্লিট। শুধু একটাই বিষয় খেয়াল রাখার, সেটা হলো প্রথমবারের জন্য পি সাইটে এসেই বসবে এই ইউজি। এটাই জাস্ট তোমার মনে রাখার বিষয়। প্রথমবার কিন্তু পি সাইট, এরপর থেকে যত ডিআরএনএ ঢুকবে সব এ সাইট। প্রথমবার পি সাইট, এই ইউজি কে ফিক্সড করানো হয়েছিল পি সাইটে, পি সাইটে এই ইউজি কে ফিক্সড করানো হয়েছে। তো প্রথমবারের জন্য এই ইউজি, মানে প্রথমবারের জন্য যে ডিআরএনএ, সে প্রথমবারের জন্য পি সাইটে বসবে। এরপর থেকে সবই যেমন তার নাম, অ্যাকসেপ্টার সাইট, মানে অ্যাকসেপ্ট করে, আর এদিকে এক্সিট, এক্সিট।
ঠিক আছে, তাহলে প্রথমবারের জন্য এটা ফিক্সড, তারপর থেকে সব হবে। এইবার এখানে একটা বিষয় বলার রয়েছে, সেটা হলো যে এই যে বিষয়টা আমরা কথা বলছি, এই বিষয়টা কিন্তু এমন কিন্তু নয় যেমন তুমি ভাবছো যে আম, ধরো এখানে এইউজি অর্ডার করেছে আর হোম ডেলিভারি দিয়ে দিল, এমন নয়। মানে লাফিয়ে এসে এখানে অ্যামাইনো অ্যাসিড পুল, ধরো এটা সাইটোপ্লাজম, তার মধ্যেই তো চলছে না, তাহলে এই জায়গাটা তোমাকে কম্পেয়ার করতে হবে। এই যে ছবিটা আঁকা হয়েছে আপাতত, সেটা এখানকার ছবি, এই জিনিসটার ছবি, ডট লাইনের ছবি, এটা গোটাটা, তাহলে এটা সাইটোপ্লাজম, এগুলো সব সাইটোপ্লাজম, সেটার সাথে অ্যামাইনো অ্যাসিড গুলো পড়ে আছে, টিআরএনএ ধরে আছে, এসব কেসে এখানে আছে। এবার ওখানে গিয়ে না 20 রকমের অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ কিন্তু ট্রাই মারবে, এমন নয় যে ইউজি লাফিয়ে গিয়ে বসে পড়বে। ওখানে ভ্যালিনও একবার যাবে, প্রোলিনও একবার যাবে, সবাই গিয়ে একবার করে সিটে বসে দেখবে যে আমার হচ্ছে কিনা, এই সিটটা আমার কিনা, এরকম কেস আর কি। দেখো, চিন্তা ভাবনাটাকে একটু বদলাতে হবে। যেমন বাসের সিট বলেছি, এটা পুরো বাসের সিট, এটা হলো তোমার বসার জায়গা, আর এটা হলো ঠেস দেওয়ার জায়গা। ভাবতে হবে, 2D তে এইভাবে আঁকা সম্ভব নয় কিছু আর। এটা পুরো বসার জায়গা, আর এটা হেলান দেওয়ার জায়গা। 90 ডিগ্রি করো না, ভালো বাস হলে অ্যাটলিস্ট একটু থাকবে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, বোঝা গেল। 90 ডিগ্রি হলে তো কোমরের হাল তো বেহাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো প্ল্যাটফর্ম। তোমার সঙ্গে দুটো কথা আছে, হ্যাঁ, পরে, হ্যাঁ, ভুলে যাবো আমি। না না, অন্য বিষয়। তাহলে এটা হলো বসার জায়গা, এটা হলো বসার জায়গা, আর এটা হলো ঠেস দেওয়ার জায়গা। এবার ঠেস দেওয়ার জায়গাটাও কিন্তু খুব মজার। সেটা হলো ধরো খুব ভালো যদি বাস হয়, তাহলে বা চেয়ার হয়, তা দেখবে তোমার পিঠের মাপে ঠিক, মানে তুমি বসলে বেশ আরাম করে বেশ ঢুকে গেলে মনে হলো ভেতরে। এই জিনিসটা কিন্তু এরকম মানে খোপ খোপ করা আছে, এই জিনিসটা জায়গাটাও কিন্তু খোপ খোপ করা যায়। ওই জন্য রাইবোজোমকে পড়ানোর সময় আমরা তখন করি, অন্য সময় করি না, ওই হর্ন গুলোকে এঁকে দিই, ওপরে ওপরে চূড়া গুলোকে এঁকে দিই, ওটা বোঝানোর জন্য যে ওই জায়গায় কিন্তু পুরো খোপ খোপ আছে, মানে টিআরএনএ এসে বসবে, কিন্তু দেখবে এটা আমার জায়গায় কিনা। ক্লিয়ার? তাহলে বুঝে গেলে এটা বাসের সিটের জায়গাটা, এটা হেলান দেওয়ার জায়গাটা, এখানে এসে টিআরএনএ আরাম করে বসবে হেলান দিয়ে। কিন্তু সবাই এসে বসবে, চেষ্টা করবে সবাই এসে, যে ম্যাচ করবে সে ম্যাচ, বাকিরা ওই সবাই ঘুরে বেড়াচ্ছে ধরো, এসে বসলো এ, মানে যে ম্যাচ করবে সে বসে গেল, কারণ এখানে এর সঙ্গে কমপ্লিমেন্টারি আছে, সবার জন্য নয় জায়গাটা। ক্লিয়ার? চলো এবার শুরু করা যাক। তাহলে এতক্ষণ কি করছিলেন? না না, শুরু তো করেই দিচ্ছি অনেকক্ষণ, ওই যে ইনিশিয়েশন এখনো চলছে, ইনিশিয়েশন শেষ হয়নি এখন। বলেছিলাম প্রথমবার পি সাইটে, পরের বার থেকে এ সাইটে, তাহলে আরেকটা টিআরএন এখানে বসিয়ে দিলাম। ধরো এ হলো ভ্যালিন, নেক্সট টাইম নেক্সট টিআরএনএ উইথ অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন হলো, এটা 2 নম্বর দিলাম। এরপর 1 নম্বর এখানে আসবে, সেখানে দুটো অপশন, ট্রান্সলেশন চলছে এইদিকে, প্রথমেই অ্যারোটা দেওয়া উচিত, তোমরাও দেবে অ্যারোটাকে, যে ট্রান্সলেশন এইদিকে চলছে, নাহলে বুঝতে পারবে না তো ট্রান্সলেশন এইদিকে চলছে না ওইদিকে চলছে। 5'2'3' চলছে, নন কোডিং রিজন এদিকে আছে, কোডিং ওইদিকে আছে, এইউজি থেকে শুরু হলো, কোডিং ওইদিকে আছে, তাহলে অ্যারো ওইদিকে। এবার দুটো অপশন, এক স্টেপ চেঞ্জ করা মানে 3টে বেস চেঞ্জ করা, এক স্টেপ চেঞ্জ করা মানে 3টে বেস চেঞ্জ করা। এবার স্টেপ চেঞ্জ করা দুটো অপশন, এক রাইবোজোম এক ধাপ এগিয়ে যাবে, 3টে করে বেস চেঞ্জ হয়ে যাবে, অথবা এমআরএনএ কে একবার টেনে দিলে 3টে করে বেস চেঞ্জ হবে। দুটো অপশন রয়েছে, কিন্তু প্রথম অপশনটা ঠিক, দ্বিতীয়টা ভুল, নিটে কোশ্চেন আসবে। কে যায়, রাইবোজোম এগিয়ে যায় না এমআরএনএ পিছিয়ে আসছে? দুটো কিন্তু একই মানে, মানে এমনি ইউজুয়ালি একই মানে বোঝাচ্ছে, যে এটাকে আমি একটু টেনে দিলাম এক স্টেপ, তাহলে এইচজি এখানে চলে আসবে, এরটা এখানে চলে আসবে, আর পরেরটা এখানে চলে আসবে, তাই তো? আবার এটাও হতে পারে যে রাইবোজোম এক স্টেপ এগিয়ে গেল, তাহলে তো মানে একই দাঁড়ায়, রাইবোজোম যায়, এমআরএনএ পিছিয়ে আসে না। ওকে, তার মানে যদি এক স্টেপ এগিয়ে যায় রাইবোজোম, তাহলে কি দাঁড়াবে পজিশনটা? পজিশনটা দাঁড়াবে এরকম, এটা হলো 1 নম্বর পজিশন আপাতত, এই জায়গাটায় এখন 2 নম্বর পজিশন, আর এটা এখন নতুন একজন এসে প্রবেশ করেছে, কারণ সাইটই ছিল এটা অ্যাকসেপ্টার, এন্ট্রি সাইট,
এটা তো অ্যাকসেপ্ট করা সাইট, এন্ট্রি সাইট। তাহলে ভ্যালিন ছিল 2 নম্বরের সঙ্গে, তাহলে ভ্যালিনকে আমরা এখানে বসালাম। সাপোজ এখানে প্রোলিন আছে, তাহলে প্রোলিনকে এখানে বসালাম। আর এখানে 1 নম্বরের সঙ্গে যে ছিল তার নাম ফরমাইলেটেড মিথিওনিন বা এফমেট। এ যখন যাচ্ছে তখন 2 নম্বরের ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিয়ে গেল যে আমি নিয়ে এসেছিলাম, তুই দায়িত্বটা এবার সামলা। এফ মেট। পেপটাইডাল সাইটের কাজ হলো পেপটাইড বন্ড ক্রিয়েট করা, তো বন্ড ক্রিয়েট করা দাও। দুটো অ্যামাইনো অ্যাসিডকে, দুটো পেপটাইডকে বাইন্ড করে পেপটাইড বন্ড, তোমার যে পেপটাইড বন্ড তৈরি হয়ে গেল। কারণ পেপটাইডাল সাইটের কাজই ছিল বসে বসে বন্ড তৈরি করা। তাহলে 1 নম্বর টিআরএনএ দায়িত্ব করে নিয়ে এসেছিল এফ মেটকে, এখন রিলিজ করে গেল ফাঁকা হাতে, কারণ ও আবার গিয়ে এফ মেটকে খুঁজে নেবে। ও বসে থাকবে না। এই যে গেল, মানে গেল আর কোথায়, সাইটোপ্লাজমের মধ্যে। তো সাইটোপ্লাজমে আবার মিথিওনিন খেয়ে বসে আছি আমরা। আমরা তো বিভিন্ন প্রোটিন সোর্স থেকে খাবার খেয়েছি, তার মধ্যে নিশ্চয়ই মিথিওনিন আছে। তা সেই মিথিওনিনকে আবার ধরে নেবে, ব্যাস দিয়ে ওয়েট করবে আবার কখন অর্ডার আসবে, বা আবার কখন গিয়ে গিয়ে বসে দেখতে হবে ট্রাই করে যে হচ্ছে কিনা আমার। বোঝা গেল? তো ইনিশিয়েশন তো শুরু হয়ে গেছে, মানে প্রসেস তো শুরু হয়ে গেছে। তার মানে 3টে ইনিশিয়েশন ফ্যাক্টর রিলিজ করে যাবে একসঙ্গে। ইনিশিয়েশন ফ্যাক্টর 1 2 3 রিলিজ করে যাবে। বুঝলা? ইনিশিয়েশন যদি পরীক্ষায় আসে, তোমার কাজ ঠিক এতটুকু, তোমার কাজ ঠিক এতটুকু। ছবি যা আঁকা আছে এই ছবি সঙ্গে যা যা বলেছি তা সব, টিআরএনএ অ্যাক্টিভেশন, এফমেট ফরমেশন এন্ড ট্রান্সলেশনের ইনিশিয়েশন। কোনো ডাউট? কোনো ডাউট আছে? বলো, ডাউট থাকলে বলো। ইলংগেশনে, ইলংগেশনে বোঝানোর কিছু নাই। কারণ ইলংগেশনের যে প্রসেস, সেই প্রসেসটা হলো এরকম, সেই প্রসেসটা হলো এরকম যে সেক্ষেত্রে চলছে চলবে, চলছে চলবে, এরকম প্রসেস। মানে এই একটা টোর আসতে থাকবে আর চলবে, সেজন্য ইলংগেশন পরীক্ষায় আসবে না। বুঝা গেল? ইলংগেশন পরীক্ষায় আসবে না। মানে এই যেমন 1 নম্বর চলে গেল, এবার 2 নম্বর চলে যাবে, 3 নম্বর চলে যাবে, আর সব দায়িত্ব চাপিয়ে চাপিয়ে দিয়ে যাবে, সব দায়িত্ব চাপিয়ে দিয়ে যাবে ঘাড়ে। এর এর পুরো জিনিসটা পরের ঘাড়ে চাপাবে, তার পুরো জিনিসটা পরের ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবে, তার পুরো জিনিসটা পরের ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবে। এইভাবে প্রসেসটা চলতেই থাকবে। আর এই টোটাল অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে ঠিক স্থানে বসানো, বাইন্ড করানো, এই সমস্ত দায়িত্ব অ্যাকচুয়ালি ইলংগেশন ফ্যাক্টর 1 2 করে যাবে। এর বেশি কিছু বলারই নাই, সেজন্য ইলংগেশন পরীক্ষায় আসবেই না। এই করতে করতে যখন, এই করতে করতে যখন এই পজিশনে, মানে এ সাইটে যখন এসে পৌঁছাবে একটি ননসেন্স কোডন, ধরো ইউ এ এ, আমরা জানি 3টে ননসেন্স কোডনের মধ্যে একটা ইউএ, একটা ইউএজি, একটা ইউজিএ। তাহলে এই 3টে ননসেন্স কোডনের মধ্যে একটা কোডন ইউএ। তাহলে ইউএ এখানে বসে গেল। এবার বসে যাওয়ার পর কি হবে তার আগে দেখিয়ে দিই এই পর্যন্ত কি হয়েছে। আমরা এখানে ধরে নিলাম এই প্রসেসটা কন্টিনিউ চলছিল, তাহলে এরকম করে গোল্লা পাকিয়ে পাকিয়ে, গোল্লা পাকিয়ে পাকিয়ে তুমি আমার চেনটাকে বড় করো। কারণ যত কোডন ছিল তত এখানে এরকম ব্যাপার আছে। আর যাই থাকুক না কেন সবার শেষে বা প্রথমে বলতে পারো এপমেট আছে, ঠিক যেমন করে এখানে হওয়ার কথা, ভ্যালিন, প্রোলিন, এইভাবে যা যা হয়েছে পর 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 সব চেনটা আছে। বোঝা গেল? কারণ যত বড় কোডন ছিল তত অ্যামাইনো অ্যাসিড এখানে যুক্ত হয়েছে, এভাবে চলছে। এইবার ধরো এখানে সাপোজ 100 নয়, 102, মানে অলরেডি 101 নম্বর পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড সমস্ত দায়িত্বটা, মানে 101টা অ্যামাইনো অ্যাসিডের চেনকে 102 এর ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। তাহলে এটা 101। এরপর আবারও স্টেপ চেঞ্জ হবে, সেই স্টেপ চেঞ্জেই কিন্তু আমাদের যে টার্মিনেশন, সেই টার্মিনেশন কিরকম করে, সেটা হলো ইউএএ, যার জন্য অ্যাকচুয়ালি কোনো অ্যামাইনো অ্যাসিডই নেই, মানে কোনো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়েই আসে না।
তাহলে এসে বসার মতো কেউ নেই। অনেকেই ট্রাই মারতে পারে কিন্তু কারোর সঙ্গে ম্যাচ করবে না। সুতরাং কতক্ষণ এরকম চেষ্টা করবে? চেষ্টা তো লিমিট আছে। তাহলে এখানে হবে না। আর সেই জন্য এখানে এসে ধপ করে বসে যাবে। দেখো ছবি দেখেও মনে হচ্ছে ধপ করে এসে বসে যাওয়ার মতোই ছবি একটা। কে? টার্মিনেশন ফ্যাক্টর। টার্মিনেশন ফ্যাক্টর বসে যাবে। যার ঘাড়ই নেই, তো কার ঘাড়ে চাপাবে দায়িত্ব? এই যে এখান থেকে ঘাড়, এইখান থেকে যখন এখানে আসে ঘাড়ের দায়িত্বটা চাপিয়ে দিয়ে যায়। তাহলে তেমন একটা সুযোগ্য ঘাড় পেতে হবে তো, যার ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিয়ে যাবে। তাহলে এখানে সেরকম ঘাড়ই পাচ্ছে না খুঁজে, তো চাপাবে কোথায়? তাহলে এটা হলো অ্যাকচুয়ালি টার্মিনেশন ফ্যাক্টর। টার্মিনেশন ফ্যাক্টর। তাহলে এই টার্মিনেশন ফ্যাক্টরটা, টার্মিনেশন মানে যে ননসেন্স কোডন আছে, সেই ননসেন্স কোডনের জায়গায় বসে গেল। এরপর যখনই 102 নম্বর নেক্সট স্টেপ চেঞ্জ করবে, তখনই একটা ঘাড়ে চাপাতে যাবে। কিন্তু এখানে এসে তো কেউ পৌঁছাবেই না, কারণ টার্মিনেশন ফ্যাক্টর তো ওইখানেই বসা যায় ইউ এর সঙ্গে। সুতরাং এ আর কোনো অপশন না পেয়ে এখানটা কেটে যাবে। আর যার ঘটনা খুব সোজা, সেটা হলো এখানে সবেমাত্র একটি পলিপেপটাইড চেন এইভাবে, জাস্ট এইভাবে তৈরি হলো। যখনই তৈরি হলো তখনই সঙ্গে সঙ্গে রাইবোজোমের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা স্ট্রাকচার ছিল ভেসিকেল, সেই ভেসিকেল দ্বারা বাউন্ড করে। এটা হয়ে গেল প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার, যেখানে মিথিওনিন আছেই আছে। এরপর ওই 1 ডিগ্রি স্ট্রাকচার চলে আসবে গলগি বডিতে, 1 ডিগ্রি হিসাবে ঢুকবে আর 3 ডিগ্রি হিসাবে বেরোবে। তার মানে আরো জটিলতা অনেক বাড়বে, আর প্রোটিনের অ্যাক্টিভেটেড ফরম্যাটে আসবে। আর সেটা হলো 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন, যেটা আমাদের পড়ার বিষয় নয়। কারণ এই ঘটনাটি হবে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। কোন একটি প্রোটিনে যদি অ্যামাইনো অ্যাসিড হিসাবে মিথিওনিন না থাকে, তার মানে হলো সেটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে বাদ গেছে। যে কোনো প্রোটিন সিনথেসিসের সময় অবশ্যই অবশ্যই থাকছে যেটা, সেটা হলো তোমার মিথিওনিন। যদি কোনো প্রোটিনে মিথিওনিন না থাকে পরে, তার মানে এটাই জানায় যে যখন গলগি বডিতে কাটাকুটি হয়েছে আর কি, মডিফিকেশন হয়েছে, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়েছে, তখন মিথিওনিন কেটে বাদ গেছে। আর সেই জন্য কোনো একটি প্রোটিনে মিথিওনিন নাও থাকতে পারে, থাকবেই এমন কোনো মানে নাই। তাহলে মিথিওনিনের অভাব আমরা কোথাও পেতাম না, সব জায়গাতেই মিথিওনিন পেতাম, কিন্তু এমন হয় না, মিথিওনিনের অভাবও আছে। বোঝা গেল কি বললাম? এবার দেখো যখনই এখানে অ্যামাইনো অ্যাসিডের চেনটা খুলে পালিয়ে গেল, টিআরএনএ তো আগেই পালিয়ে গেছে। তা যখনই দেখলো কাজ তো নেই আর কিছু, টার্মিনেশন ফ্যাক্টর একাই তো ঝামেলা করে দিয়েছে, তখন রাইবোজোমের দুটো সাব ইউনিট দেখলো আর আমাদের থেকেও লাভ নাই একসঙ্গে। তুই তোর রাস্তা দেখ আর আমি আমার রাস্তা দেখি। সব নিজের নিজের রাস্তা দেখে নিল। অ্যামাইনো অ্যাসিড পালিয়ে গেছে, চেনটা অ্যামাইনো অ্যাসিডের চেন মানে পলিপেপটাইড চেন পালিয়ে গেছে, এ তো বসে আছে মানে কাপড় হাড্ডি হয়ে। টিআরএনএ তো পালিয়ে গেছে, মানে মানে কেটে বড়, আর আমার কাজ নেই। রাইবোজোম বললো আর যখন হচ্ছেই না, তাহলে আমরা থেকে কি করবো? দুটো রাইবোজোমের সাব ইউনিট পালিয়ে গেল, রইলো পড়ে একা বেচারি এমআরএনএ। এমআরএনএ একা পড়ে গেল সাইটোপ্লাজমের মধ্যে, আর নিউক্লিয়াস আছে সাইটোপ্লাজমে। সুতরাং সেই এমআরএনএ দফা রফা করে দিল, কেটে গেল, নিউক্লিওটাইডে ভেঙে দিল। মানে এমআরএনএ এর 12টা বেজে গেল। বুঝা গেল? এমআরএনএ এর ভবিষ্যৎ অন্ধকার বলেছিলাম। এই যে ট্রান্সলেশন হয়ে গেল, ইউজ অ্যান্ড থ্রো, কাজ মিটে গেল, ব্যাস ট্রান্সলেশন হয়ে গেল। ওপেডন কনসেপ্ট ভালো করে মন দিয়ে না বুঝলে দায়িত্ব আমার বেশিক্ষণ থাকবে না। খুব মন দিয়ে ভালো করে শুনতে হবে। ওপেরন কি? জ্যাকব আর মোনার্ড দুটো পরিচিত নাম, যারা এমআরএনএ আবিষ্কার করেছিল। সেই দুটো পরিচিত নাম দিয়ে এখানে অ্যাকচুয়ালি ট্রান্স সরি ল্যাক ওপেরনের বিষয়বস্তু। প্রথমে ওপেরন কনসেপ্ট কি, খুব সিম্পল ওয়েতে বোঝো। দেখো সাপোজ এটা ইউক্যারিওটিক সেল, সরি ইউক্যারিওটিক সেলের এটা ধরো ডিএনএ একটা স্ট্র্যান্ডে গেছে। তো স্ট্র্যান্ডের স্পেসিফিক বেস সিকোয়েন্স মানে হলো জিন, আর যা একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী, যা একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী, এই তো বিষয়। তাহলে একটা জিন যা একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী, এটা ইউক্যারিওটিক সেলের জন্য ঠিক আছে।
কিন্তু প্রোক্যারিওটিক সেলের জন্য এটা ঠিক নেই, কারণ ইউক্যারিওটিক সেলের এই জিনটা একাই কাফি নিজের এক্সপ্রেশন দিতে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের এর সঙ্গে আরো অনেক সাঙ্গপাঙ্গ লাগবে, আরো একাধিক অংশ লাগবে, যা নিয়ে প্রোক্যারিওটিক সেলের জিন তার ক্যারেক্টারকে শো করাতে পারবে। এইখান থেকে এই পর্যন্ত প্রোক্যারিওটিক সেলের জন্য ওপেরন, সেই অর্থে প্রোক্যারিওটিক সেলের জিন নাই, আছে ওপেরন। যারা শুনলো না তারা বুঝলো না আমার কি। ইউক্যারিওটিক সেলের জিন ইকুয়াল টু প্রোক্যারিওটিক সেলের ওপেরন। হ্যালো, একদম সংক্ষিপ্ত ব্যাপার। আর একবার বলছি, ইউক্যারিওটিক সেলের স্পেসিফিক বেস সিকোয়েন্স একটা জিনকে ইন্ডিকেট করে, যা একটা ক্যারেক্টারের জন্য দায়ী। তার মানে ওই যেখানে জিন লেখা রয়েছে ওখানে বেস সিকোয়েন্স কিন্তু স্পেসিফিক, একটারও অদল বদল হলে হবে না, এদিক থেকে ওদিক গেলে হবে না। যাকে খুব ভালো কথা, ওই জিনটা একাই পারে নিজের বৈশিষ্ট্যকে বহিঃপ্রকাশ করতে, কাউকে লাগবে না। এই জন্য এটা ইউক্যারিওটিক সেলের জিন। কিন্তু প্রোক্যারিওটিক সেলের শুধু ওই অংশটি একা এক্সপ্রেস করতে পারবে না নিজের ক্যারেক্টারকে, সেই জন্য তার আগে আরো কিছু অংশ লাগবে। ওই আগের অংশগুলো প্লাস যে জিন নামক জায়গাটা লেখা আছে, ওই সবকটা একসঙ্গে নিয়ে একটি ওপেরন, এই কনসেপ্ট দেন জ্যাকব অ্যান্ড মানে এবং মোনার্ড, যারা এমআরএনএ আবিষ্কার করেছিল তারাই অ্যাকচুয়ালি ওপেরন আবিষ্কার করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ আবিষ্কার, নোবেল প্রাইজ লাগে এত বড় আবিষ্কারে। তার মানে প্রোক্যারিওটিক সেলের সেই অর্থে কোনো জিন নাই, প্রোক্যারিওটিক সেলের সেই অর্থে কোনো জিন নাই, আছে ওপেরন। এবার বিষয় হলো, এই যে ওপেরনের কথা বলা হচ্ছে, এই ওপেরনে বিভিন্ন ধরনের ওপেরন আছে, থাকবে নাই বা কেন? একটা প্রোক্যারিওটিক সেলে যত জিন আছে তার মানে তো ওপেরন আছে। আমরা যেমন বলছি মানুষের ক্ষেত্রে 35 থেকে 40 হাজার জিন আছে, তো আমি যদি প্রোক্যারিওটিক সেলে ব্যাকটেরিয়া কোনো একটা ব্যাকটেরিয়া বলি যে ধরো 1000 জিন আছে, মানে 1000 জিন নাই, 1000 ওপেরন আছে। এই তো ক্লিয়ার কাট ব্যাপার। এই জিনিসটাকে আমাদের পড়তে হবে। সব ওপেরন তো আমাদের সিলেবাসে নাই, একটি মাত্র ওপেরন আমাদের সিলেবাস আছে, আর সেটা হলো ল্যাক ওপেরন, মানে ল্যাকটোজ ওপেরন। মন দিয়ে শুনবে কিন্তু, ট্রান্সলেশনের থেকে একটু ভজকট আছে ব্যাপারটা। একদম সহজ জিনিস, কিন্তু না শুনলে ওই খানিকক্ষণ পর যখন শুনবে না না তখন মনে হবে আর কিছুই বুঝতে পারছি না, এরকম হবে। প্রথম থেকে মন দিয়ে শুনবে। তাহলে ওপেরন কি আমরা বুঝতে পেরেছি, কারা আবিষ্কার করেছে বুঝতে পেরেছি। এবার বিভিন্ন যে ওপেরন রয়েছে সেই ওপেরন গুলো কি মানে রয়েছে দেখো। আগে ওপেরন, ওপেরন থেকে দুটো কোশ্চেন আসতে পারে, ওপেরন থেকে দুটো ব্রড কোশ্চেন আসতে পারে। একটা হলো ল্যাক ওপেরনের গঠন বর্ণনা করো, এটা প্রশ্ন আসতে পারে একটা। আর একটা আসতে পারে ল্যাক ওপেরনের কার্যপদ্ধতি বর্ণনা করো, দুটো। যদি গঠন বলে খুব ভালো কথা, ছবি এঁকে গঠন বর্ণনা করে দেবো। আর যদি কার্যপদ্ধতি বলে তো ছবি এঁকে কার্যপদ্ধতি বর্ণনা করতে হবে। ছবি দুটোতেই কমন, লিখতে হবে কিনা সেটা গঠনে রয়েছে, আর কার্যপদ্ধতি মানে লিখতে হবে, ছবি তো আঁকতে হবে। তা ছবিটাকে দেখে নি, একদম সিম্পল ছবি। ধরো এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, আমরা বারবার বলছি দুটো স্ট্র্যান্ডকে কিন্তু আমরা আঁকছি না, আমরা একটাই মাত্র স্ট্র্যান্ডকে আঁকছি, 5' to 3' স্ট্র্যান্ড। এবং এই স্ট্র্যান্ডটা কিন্তু এখানেই শেষ না, স্ট্র্যান্ডটা কিন্তু চলছে, স্ট্যান্ডটা কিন্তু চলছে, তার মাঝে তো একটা জিন না, তার মাঝে তো একটা জায়গা। তার মানে টিএসএক্স আর প্রো বি এমন দুটি অপেরনের মাঝখানে অবস্থান করছে, এই ল্যাক অপেরন। মানে আগে পরে তো জিন আছে নাকি, না জিন নাই, আগে পরে তো জিন আছে, সেই জিনের মাঝখান থেকে একটা অংশকে কাটিং করা হয়েছে। তো সেই অংশে সেই অর্থে আমরা এখানে 5'3' বলে দেওয়ার মানে তুমি এটা ভাবতে শুরু করে দেবে যে এইখানেই বুঝি শেষ হয়ে গেল, এরকম নয় কিন্তু, এর মাঝে আছে এই ল্যাক অপেরন। তো এইখান থেকে এই জায়গাটা আমরা ধরে নিলাম একটা স্পেসিফিক জিনের জন্য, এই জায়গাটা ধরে নিলাম আর একটা স্পেসিফিক জিনের জন্য, আর এই জায়গাটা ধরে নিলাম আর একটা স্পেসিফিক জিনের জন্য। জিন কেন বলছি, কারণ এই একটি ডিএনএ এর অংশ একটা এমআরএনএ তৈরি করবে, আর যে এমআরএনএ
একটি প্রোটিন তৈরি করবে, আর যে প্রোটিন থেকে তৈরি হবে বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটি উৎসেচক। এখানে আরেকটি এমআরএনএ এখান থেকে তৈরি হবে, সেম জিনিস প্রোটিন তৈরি হবে ল্যাক পারমিয়েজ, আরেকটি উৎসেচকের নাম। আর আবারও এখান থেকে আরেকটি প্রোটিন, দেন ট্রান্স অ্যাসিটাইলেজ, এটাকে বলা হয় ল্যাক জেড, এটাকে বলা হয় ল্যাক ওয়াই, এটাকে বলা হয় ল্যাক জেড টু ল্যাক এ, এটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন, স্ট্রাকচারাল জিন, এগুলো স্ট্রাকচারাল জিন। বোঝা গেল? এ পর্যন্ত কোনো সমস্যা নাই? এটা আলাদা উপকরণ, এদের মাঝে রয়েছে ল্যাক উপকরণ। গোড়াটা শোনা মনে হয় না কোনো সমস্যা থাকবে। আচ্ছা, এটা কাজের, মানে এই অংশটুকু অ্যাকচুয়ালি কাজের জন্য, আর বাকিটা অকাজের? না না, তা নয়। কারণ ইউক্যারিওটিক বললে এইটুকু দিয়ে এনাফ ছিল, কিন্তু ওই যে প্রোক্যারিওটিকে বললাম আরো সাঙ্গ পাঙ্গ লাগবে আগে, তো তোদের কাটতে হবে। এর আগে যেটা রয়েছে মানে আপস্ট্রিম, স্ট্রাকচারাল জিনের আপস্ট্রিমে আছে, মানে মাইনাস, আপস্ট্রিমে আছে ছবিগুলো জাস্ট বোঝানোর জন্য এইভাবে আঁকা, মানে এর কোনো এক্সট্রা মানে নেই, এগুলো জাস্ট বোঝানোর জন্য। এটা হলো ল্যাক ও, ও ফর অপারেটর, ল্যাক অপারেটর, ঠিক আছে? এই অপারেট করবে গোটা পদ্ধতিটা। এর আপস্ট্রিমে, ল্যাক ও এর আপস্ট্রিমে আছে ল্যাক পি, এটা আছে ল্যাক পি। আর পি এই পজিশনটা অ্যাকচুয়ালি পলিমারেজ বসার জায়গা, পলিমারেজ উৎসেচকটা। আর তো পি আর পি দুটোতে একই হয়ে গেল, মনে রাখাটা আরো সহজ যে ল্যাক পি এর জায়গায় পলিমারেজ বসে উৎসেচক। আচ্ছা, এখানে কি হবে অ্যাকচুয়ালি? এগুলোকে বন্ধ করে, এগুলোকে বাদ দিলাম, মানে বলতে চাইছি জাস্ট এইটুকু, এখান থেকে এটা তৈরি হবে, কি হবে? এখান থেকে এটা তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে, কি হবে তার মানে? তার মানে প্রসেসটা কি? ট্রান্সক্রিপশন। মানে কিচ্ছু না, ল্যাক ওপেরন ওয়ান টাইপ অফ ট্রান্সক্রিপশন, আর কিচ্ছু না, এটা ওয়ান টাইপ অফ ট্রান্সক্রিপশন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পেশাল ভাবে বোঝানো হচ্ছে ওপেরন কনসেপ্ট দিয়ে। এটা কিচ্ছু না, ট্রান্সক্রিপশনে যা পড়েছো সেই বিষয়, কিন্তু একটু স্পেশাল টাইপের ব্যাপার। বুঝলো? যেহেতু আমাদের দেখো এতদূর লিখে দিয়েছি, মানে এমন নয় ব্যাপারটা, এতদূর লেখা হয়েছে তো কেন, কে কি তৈরি করে, আলটিমেট কিভাবে কাজ করবে, আমি তো একসঙ্গে কার্য পদ্ধতিও দেখাবো তোমাকে, সেই জন্য আমি এত দূরে গিয়েছি। নাহলে তুমি যদি এই জায়গাটাকে এখান থেকে অমিট করে দাও, তাহলে এই শুধু এমআরএনএ পর্যন্ত রেখে দাও, তার মানে দাঁড়ালো জাস্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, মানে ট্রান্সক্রিপশন। তাহলে গোটা প্রসেসটা করছি অ্যাকচুয়ালি একটি ট্রান্সক্রিপশন পদ্ধতি। বুঝা গেল? তাহলে ল্যাক পি হলো পলিমারেজ। আচ্ছা, কোন পলিমারেজ? ডিএনএ পলিমারেজ না আরএনএ পলিমারেজ? আরএনএ পলিমারেজ, নো ডাউট। তখন এমআরএনএ তৈরি করবে, যা তৈরি করবে তার পলিমারেজ। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, ট্রান্সক্রিপশনে কোন পলিমারেজ কাজ করে? আরএনএ পলিমারেজ। তো বেশি বোঝার কিছু নাই, যা তৈরি করবে তার পলিমারেজ, কারণ তার কাজই হলো পলিমারাইজেশন ঘটানো। তাহলে এমআরএনএ যখন তৈরি হবে, তাহলে আরএনএ পলিমারেজ কাজ হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, ল্যাক পি। আর ল্যাক পি এর আপস্ট্রিমে আছে ল্যাক আর, আর ফর রেগুলেটর। রেগুলেটরের দুটো অপশন আছে, একটা হলো ল্যাক আই মানে ইনডিউসার, আর
ল্যাক আর মানে রিপ্রেসার, তাহলে এটা হলো ইনডিউসার আর এটা হলো রিপ্রেসার। বুঝে নিলে একবার খুব সহজ। আর যদি না বুঝে মনে করো যে বাড়ি গিয়ে বুঝে নেবো, দুদিন বসে থাকো তুমি বইটাকে নিয়ে, তারপর উদ্ধার হবে। ঠিক আছে? কারণ বিশাল ভজকট ব্যাপার করা আছে বইয়ে। হ্যাঁ, সিম্পল ওয়েতে বোঝানো হচ্ছে, ভালো করে বুঝে নেবে। প্রথম থেকে বলছি, স্ট্রাকচারাল জিন বুঝে গেছি, কোন জিন কি তৈরি করে পরীক্ষায় আসবে, কে কি তৈরি করে, কে কি তৈরি করে স্পেসিফিক্যালি পরীক্ষায় আসবে। আচ্ছা, কে কে কার আসবে জানো? তোমার যা মনে পড়ছে, আমি প্রথমে ল্যাক এ মনে পড়েছে, তারপর ল্যাক ওয়াই মনে পড়েছে, তারপর ল্যাক জেড মনে, তোমার মনে পড়লে হবে না। এই তো জিন না, তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারো না। ল্যাক এ, তার আপস্ট্রিমে ল্যাক ওয়াই, তার আপস্ট্রিমে ল্যাক জেড, স্পেসিফিক ভাবে এনজাইম গুলো অপারেটর অপারেট করছে তার আপস্ট্রিমে পলিমারেজ। এবং আমরা যেহেতু আলোচনা করে পেলাম যেটা আরএনএ পলিমারেজ, সেই জন্য আমি আরএনএ দিতে চাইছিলাম না। আরএনএ আবার প্রথম অক্ষর তো আর দিয়ে শুরু, তুমি আবার না বুঝে বসো অন্য কিছু এখানে আবার বসিয়ে দেবো, আর এর জায়গায় বসিয়ে দেবে গিয়ে ঘরে। সেই জন্য আমি আর ওটা করতে চাইছিলাম না। পলিমারেজ বসার জায়গা হলো ল্যাক পি, আর ল্যাক আর ফর রেগুলেটর, যে রেগুলেট করবে। এবার সেটা ইনডিউসার হতে পারে, মানে পদ্ধতিটাকে আরো ত্বরান্বিত করতে পারে, আর অথবা পদ্ধতিটাকে আর কমিয়ে দিতে পারে, রিপ্রেশন। এখন কিন্তু আসল জিনিসটাই বলিনি, ওটা বললে তো জলের মতো হয়ে যাবে। আসল জিনিসটা কি দেখ, গোটা ঘটনাটা কি ঘটছে। এটা হলো একটা কন্টেনার, এই কন্টেনারে দুধ আছে, দুধের মধ্যে ডাইস্যাকারাইড ল্যাকটোজ আছে, মিল্ক সুগার ল্যাকটোজ। ল্যাকটোজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এর মধ্যে এসে পড়েছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস যারা দুধ থেকে ছানা বা দই করতে আসে নাই, আরে ওরা তো খেতে এসেছে, তোরাই আমার জন্য দুধ ছানা তৈরি করতেছে নাকি? এমন তো নয় নিশ্চয়ই। তাহলে ওর কাজ হলো এখানে এসে গ্লুকোজ খাবো, এটাও ধান্দা। এখন তার আশেপাশে বিক্রিয়ায় হয়ে যাচ্ছে ছানা বা দুধ, আলাদা ছানা বা দই সেটা আলাদা কেস, সেটা পুরোপুরি আলাদা কেস। ও এসব করতে আসেনি, ও গ্লুকোজ খেতে এসছে। এবার বিষয় হলো গ্লুকোজ কি এসে রেডিমেড পাবে? পেতেও পারে, নাও পেতে পারে। যদি পায় তো খুব ভালো কথা, সেটাও আমাদের এখানকার বিষয়। যদি না পায় সেটাও আমাদের এখানকার বিষয়। তার মানে যদি না পায়, তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক পারমিয়েজ, ট্রান্স অ্যাসিটাইলেজ, তিনজন মিলে যা করবে সেটা হলো ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করবে। ব্যাস আরাম করে ভুড়ি ভোজ করবে, কারণ গ্লুকোজ ওর খাওয়ার উদ্দেশ্য ছিল। এসে যদি দেখে যে গ্লুকোজই আছে, খাটতে যাবে কেন? জমি- যদি এমনি পায় এসে বসে গ্লুকোজ, খাটার কোনো প্রয়োজনই নাই, তাহলে ভাঙবো না। মানে গোটা প্রসিডিওরটা হয়ে গেল এরকম করে যে গ্লুকোজ আছে না নাই, গ্লুকোজ নেই, ল্যাকটোজ তো থাকছেই যেহেতু দুধের মধ্যে আসছে, গ্লুকোজ আছে, ল্যাকটোজ আছে, ল্যাকটোজ তো সবসময় থাকছে। মানে গ্লুকোজের প্রেজেন্স আর অ্যাবসেন্স এখানে বিশাল মারাত্মক পয়েন্ট। যদি গ্লুকোজ থাকে তাহলে ল্যাকটোজকে ভাঙার দরকার নাই, যদি গ্লুকোজ না থাকে তাহলে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করবে। গ্যালাক্টোজ যেহেতু গ্লুকোজেরই আইসোমার, তো গ্যালাক্টোজকেও ঘুরিয়ে আইসোমারেজ দিয়ে কান ধরে গ্লুকোজ তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো দুটোই খাবার জিনিস, বসে বসে খাবে। মেন উদ্দেশ্য হলো গ্লুকোজ খাওয়া, আর গোটা প্রসিডিওরটা এখানে তাই আসে। মানে হয়নি, কি হবে সেটা বলছি পরে। ল্যাক অপেরণে আশা করছি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কি ঘটবে। ল্যাক অপেরণের বিষয়বস্তু ল্যাক ফর ল্যাকটোজ, এই যে এলএসি ল্যাক ফর ল্যাকটোজ, তার মানে ল্যাকটোজকে মেটাবলাইজ করবে, ল্যাকটোজকে ভেঙে খাবার দাবার খাবে, এই হলো ল্যাক অপেরণের কাজ। এরকম করে গ্যাল অপেরণ আছে, বায়ো অপেরণ আছে, এরকম করে যত জিন, জিন তো নাই, মানে বায়ো মানে বায়োটিন তৈরি করবে, ভিটামিন B9 তৈরি করবে, হ্যাঁ, গ্যাল মানে গ্যালাক্টোজ তৈরি করবে, এই ধরনের বিভিন্ন বিভিন্ন অপেরণ ওদের আছে। কারণ জিন তো নাই, জিনের বদলে অপেরণ আছে, যা যা কাজ করবে তার অপেরণ আছে।
আমাদের সিলেবাসে একটাই আছে, শুধু ল্যাকোপেরন। বুঝতে পারলাম জিনিসটা কি? এবার কিভাবে কাজ করবে? এই যে রিপ্রেশার, তাহলে এখান থেকেও একটা এমআরএনএ তৈরি হয়, আর সেই এমআরএনএ থেকেও একটা প্রোটিন তৈরি হয়, নো ডাউট। তাহলে সেই প্রোটিনটা সাপোজ এরকম, সেই প্রোটিনটা আমাদের মানে বোঝার সুবিধার্থে জাস্ট আমরা আঁকছি ওই অংশের সঙ্গে ম্যাচিং ম্যাচিং, ওই অংশের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে এবার ভালো করে ঠান্ডা মাথায় এই জিনিসটাই বুঝবে। ধরো এখানে এসে যদি বসে, তাহলে ঘটনাটা কি ঘটবে? এরকম একটা বিষয়। আর ধরো যে পলিমারেজ, সে ধরো এরকম দেখতে, সাপোজ, যার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যাবে কি যাবে না সেটা অপারেটরের উপর ডিপেন্ড করছে। কারণ এই যে অপারেটরে একজন এসে বসে গেছে, আমি যেতে দেবো না, তাহলে ও না গেলে ওগুলো তৈরি হবে না। এখন কখন যাবেন? যখন গ্লুকোজ আছে, কপালে ভাঁজ করতে আরম্ভ হয়েছে। এতক্ষণ ধরে ওই জন্যই বলছিলাম যে মন দিয়ে শুনতে হবে, শেষে শেষেই কপালে ভাঁজটা পড়বে। যদি এখানে গিয়ে বসে যায়, তাহলে পলিমারেজকে তার আগে বসিয়েছি। এমনি প্লেন হিসাবে দেখো না, পলিমার যারা এগোতে পারছে না, কারণ পলিমারের যাওয়ার রাস্তা বন্ধ। তো এগোবে না নিশ্চয়ই, দরকার নেই, দরকার নেই তাই এগোবে না। কারণ এই তিনটের দরকার নেই। কখন দরকার নেই? যখন গ্লুকোজ আছে। যখন গ্লুকোজ আছে, গিয়ে কখন এখানে বসবে? যখন এই পয়েন্টটা ফ্রি থাকবে, এই পয়েন্টটা ফ্রি থাকবে, তাই না? তাহলে আমরা এইভাবে এঁকে দিলাম যে এটা গ্লুকোজ, মানে এখানে আছে, এখানে এখানে আছে। তাহলে গিয়ে এখানে বসে না, তার মানে এখানে গিয়ে বাইন্ড করে, তার মানে এগুলো যাবে না, মানে পলিমারেজ যাবে না, তার মানে এগুলো সিনথেসিস হবে না, তার মানে গ্লুকোজ গ্যালাক্টোজে কনভার্ট হবে না। আর দরকারই বা কি আছে? এমনিই তো মিডিয়ামে গ্লুকোজ আছে। সেকেন্ড অপশন, ধরো এটা আছে, এটা ল্যাকটোজ, তাহলে ল্যাকটোজের বসার জায়গা এখানে করে দিয়েছি, তাহলে এখানে ল্যাকটোজ সুন্দরভাবে বসবে, দেখানোই হচ্ছে। তাহলে যদি বসে যায় এখানে, তাহলে আর যাওয়ার অপশন পাচ্ছে না, কারণ সেই জায়গাটা এখানে গ্যাপ, তার মানে কেটে দিলাম রাস্তা। তাহলে ওয়ার যাচ্ছে না, বুঝলাম না, ওয়ার যাচ্ছে না, তাহলে পলিমারে সুন্দর করে এগিয়ে যাবে ওইদিকে, আর এগুলো তৈরি হয়ে যাবে, এখানে আসবে, ল্যাকটোজের উপর কাজ করবে, গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করে দেবে, ব্যাস আরাম করে বসে গ্লুকোজ খাবে, কাজ শেষ। তার মানে এখানে এই প্রসেসটা যদি চলতে হয়, তাহলে ল্যাকটোজ হলো এখানকার ইনডিউসার, আর গ্লুকোজ হলো এই প্রসেসের রিপ্রেশার। তোমাকে এই জিনিসগুলো একটু ভালো করে বোঝাতে হবে যে এই প্রসেসের কে ইনডিউসার আর কে রিপ্রেশার। এটা তো সিম্পল ব্যাপার, ল্যাকটোজ থাকলেই না ইনডিউস করবে, অবশ্যই গ্লুকোজের অ্যাবসেন্স, ওটা বিশেষ দ্রষ্টব্যতে দেওয়া আছে, গ্লুকোজের অ্যাবসেন্স। তাহলে গ্লুকোজ এখানকার রিপ্রেশার, কারণ গ্লুকোজ যদি থাকে তাহলে এই প্রসেস চলবে না, তাহলে রিপ্রেস করলো না, চেপে দিল, পদ্ধতিটা চলবে দিল না। আর গ্লুকোজ যদি না থাকে, ল্যাকটোজ তো থাকছেই, যেহেতু মিল্ক সুগার, তাহলে ল্যাকটোজ এখানকার অ্যাকচুয়ালি ইনডিউসার, যে প্রসেসটাকে ইনডিউস করবে, আরো হোক, এই উদ্দীপনা যোগাবে। কারণ এই যে গোটা পদ্ধতি, গঠনও শেষ, কাজও শেষ। ল্যাকোপেরনের গঠন 3 নম্বর, কার্যপদ্ধতি 3 নম্বর, কারা আবিষ্কার করেছিল 1 নম্বর। ল্যাকোপেরন বা ওপেরন কনসেপ্ট কি, 2 নম্বরের কোশ্চেন। এই হলো এখানকার কোশ্চেন। হ্যাঁ, ছবি মাস্ট, বায়োলজি ছবি ছাড়া কিছু হয় না। হ্যাঁ, এ পুরো অর্ধেক আঁকবে নাকি? আঁকলে তো পুরোটাই আঁকতে হবে, না না আঁকবে না। ছবি আবার অর্ধেক হয় নাকি? এই ছবি অর্ধেক এঁকে ছেড়ে দেবে? ভালো হবে তাহলে। কেন সরবো? বলো, সমস্যা বলো। আমি বারবার বলছি ভালো করে এখানে বুঝে নাও, কারণ বই থেকে উদ্ধার করতে পারবে, পারবেন না তা নয়, অনেকটা বড়,
মানে 3-4 পাতা জুড়ে দেখবে লেখাপড়া চলছে 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 চলছে। হ্যাঁ, 4 2 8 পাতা, মানে এদিক ওদিক করে 8 পাতা, তাহলে 8 পাতা জুড়ে চলছে লেখাপড়া। মানে বুঝতে পারছো, ঘরে গিয়ে তোমার যথেষ্ট মানে শ্রমসাধ্য কাজ হয়ে উঠবে লেখাপড়া উদ্ধার করা। বলি আমি একবার, সেটা হলো মেইন উদ্দেশ্য বুঝতে হবে। এখানে ইকোলাইকে দিয়ে পরীক্ষাটা করা হয়েছে, আমরা ল্যাক্টোব্যাসিলাস দিয়ে কাজ চালাচ্ছি। ল্যাক্টোব্যাসিলাস, কক্কাস মানে গোল গোল, ব্যাসিলাস মানে লম্বা। তাহলে লম্বাটে এক ধরনের ব্যাকটেরিয়া, যারা মিল্কের মধ্যে এসে মিল্ককে থেকে তাদের উপাদান গ্রহণ করে। আমরা তাদের বদলে অনেক কিছু পেয়ে যাই, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু ও ওর ধান্দা নিয়ে আসে, আমরা সেই ধান্দায় অন্য কিছু পাই, সেটা আলাদা। তা ও কি করতে এসছে, এখানে এসে গ্লুকোজ খেতে আসে, কারণ প্রত্যেকের খাবার জিনিস লাগে। আর গ্লুকোজ প্রত্যেকের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম বস্তু, সাবস্ট্রেট, গ্লুকোজটি সবাই পছন্দ করে, গ্লুকোজ খেতে এসছে। এবার মিডিয়ামের মধ্যে আসার পর দেখছি গ্লুকোজ আছেন নাই, এটা বিষয়। যদি গ্লুকোজ থাকে খুব ভালো, আর গ্লুকোজ না থাকলে একটু খাটতে হবে। গ্লুকোজ থাকলে কোনো খাটাখাটনি নাই, এসে খাও শুধু। আর গ্লুকোজ না থাকলে একটু খাটতে হবে। তো সেই প্রসিডিওর এখানে দেখানো আছে। কি আছে, যদি গ্লুকোজ থাকে তাহলে খাটবে না, যার মানে হলো পলিমারে যদিকে যাবে না। যাবে না মানে এই এনজাইম গুলো তৈরি হবে না। তো হবেই বা কেন, গ্লুকোজই তো আছে, তাহলে ল্যাকটোজকে ভাঙতে যাবে কেন ফালতু খাটনি করে? তাহলে কখন যাবে না, যখন এ গিয়ে ওখানে বসবে। এ কে, এ হলো একটা রেগুলেটর প্রোটিন যা তৈরি হয়, এই যে বললাম সাঙ্গোপাঙ্গ নিউরন, এই যে লাগবে। তাহলে এ একটা প্রোটিন যা তৈরি হয়েছে, আমরা এখানে ম্যাচ করিয়েছি জাস্ট আঁকাতে বোঝানোর জন্য, আর কিছু না। তাহলে এ এখানে গিয়ে বসলে এ আর যাবে না, এ না গেলে ওই দিনটা এনজাইম তৈরি হবে না, ফলে এখানে আর ভাঙবে না। যদি গ্লুকোজ থাকে তাহলে ভাঙতে যাবে কেন? এই হলো প্রথম বিষয়। কিন্তু যদি গ্লুকোজ না থাকে তাহলে ল্যাকটোজকে ভাঙতে হবে, তাহলে পলিমারেজকে ওইদিকে যেতে হবে। পলিমারেজকে ওইদিকে যেতে গেলে একে বসলে হবে না, তাহলে একে ব্লক করে দিতে হবে। তাহলে ল্যাকটোজ দিয়ে ব্লক করে দাও, তাহলে এই প্রোটিনটাকে ওখানে বসতে পারলো না। যার মানে দাঁড়ালো পলিমারেজ ওইদিকে সুন্দর করে এগিয়ে যাবে, 3টে এনজাইম সিনথেসিস হবে, ল্যাকটোজকে ভাঙবে, গ্লুকোজ প্রোডাকশন হবে, খাবে। এই তো প্রণ, এই তো গোটা বিষয় লেখাপড়া। বিষয় সহজ, বুঝে নিলে সহজ, না হলে ঝামেলা পেকে যাবে। কোথায় ঝামেলাটা পাকে? এই শেষে এসে এইখানে, কে ইনডিউসার আর কে রিপ্রেশন, এই জায়গাটা এসে একটু খটোমটো লেগে যায়, কে এটা লাগবে না লাগবে না, এই নিয়ে একটু গোলায় ছেলেদের। হ্যাঁ, সেই জায়গায় যেন না গোলায়, সেই জন্য বারবার গোলা স্বাভাবিক ব্যাপার। আমরা ল্যাক অপারন পড়ছি, তো ল্যাকটোজই ইনডিউসার হবে না। আমরা চাইবো ওই ইকোলাই কি চাচ্ছে ছাড়ো, আমরা চাইবো যে অপারন কনসেপ্ট পড়ছি মানে কনসেপ্টটা কাজে লাগুক। তা কাজে লাগাতো মানে কি, ল্যাকটোজ থাকুক, তাহলে তো ইনডিউসার হবে কেন না? হয়েছে? চলো নেক্সট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এরপর আমরা টাইম লাগবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেহেতু ওই বেঁচেও হয়নি, বেঁচেও হবে না, তার আগের আর যা বিষয় আছে সেগুলো আমরা কমপ্লিট করে দেবো। সেটা হলো একটা হলো সি ভ্যালু, আর একটা হলো জিনোম। জিনোম এটা হলো অ্যামাউন্ট অফ ডিএনএ ইন হ্যাপ্লয়েড কন্ডিশন, আর এটা হলো নাম্বার অফ জিনস ইন হ্যাপ্লয়েড কন্ডিশন। আমাদের যদি 2n = 46 হয়, তাহলে n = 23। তার মানে কোনো হ্যাপ্লয়েড অর্গানিজমে আপাতত এই কনসেপ্টটি কাজে লাগানো হচ্ছে না। জিনোম কাকে বলে, সি ভ্যালু কাকে বলে, দুটোই আমরা অলরেডি পড়ে ফেলেছি। জিনোম হলো কোন একটি ডিপ্লয়েড অর্গানিজমের হ্যাপ্লয়েড সেটে যে সংখ্যক জিন আছে সেটা হলো তার জিনোম। আমরা প্রত্যেকেই এক, কারণ আমাদের জিনোম এক। তাহলে ছাগল কটার জিনোম এক,
তাই ছাগল। আম গাছ কোটার জিনোম একই আছে, তাই আম গাছ। তার মানে নাম্বার অফ জিন এখানে মানুষ হওয়ার জন্য যে কটা দরকার, মোটামুটি ধরলাম 35,000, আমরা রেঞ্জে বললি 40,000। তার মানে মিনিমাম সংখ্যাটা হলো এটাই, ধরে নাও 35। এটা লাগবে, সবার লাগবে। এরপর আরো যে 5,000-এর কেস রয়েছে না, সেটা কয়েকটা তোমার আছে আমার নাই, কয়েকটা আমার আছে তোমার নাই, এরকম করে। যেমন আম গাছ, সবাই তো আম গাছ, তাহলে কোনটা ল্যাংড়া, কোনটা ফজলি, কোনটা আম্রপালি, কোনটা এই প্রথম শুনলো ল্যাংড়ার নাম, ঠিক আছে, আম্রপালি, কোনটা হিমসাগর, কোনটা গোলাপ খাস, কি করে হলো? সবাই তো আম গাছ। আছে না ভ্যারিয়েশন? তো ভ্যারিয়েশনটার জন্য কিছু জিন লাগবে, যা ভ্যারিয়েশন তৈরি করবে, সেই জিন হলো এক্সট্রা জিন। কিন্তু আম গাছ হওয়ার জন্য প্রত্যেকের এক শর্ত লেগেছে, যে আম গাছ মানে জিনোম সেম। বোঝা গেল? তার যতগুলো জিন লাগবেই সেটা হতে গেলে, সেটা তার জিনোম অ্যাকচুয়ালি। ওই জন্য আমরা বলছি হ্যাপ্লয়েড সেটে যে সংখ্যক জিন আছে সেটা হলো তার জিনোম। এটা হলো নাম্বার অফ জিনস ইন হ্যাপ্লয়েড কন্ডিশন। আর সি ভ্যালু কি? অ্যামাউন্ট অফ ডিএনএ, ওজন করতে হবে এটা, অ্যামাউন্ট অফ ডিএনএ ইন হ্যাপ্লয়েড কন্ডিশন। তাহলে হ্যাপ্লয়েড দুটোতেই কিন্তু হ্যাপ্লয়েড কন্ডিশনকে ব্যবহার করা হচ্ছে। তাহলে একটা হ্যাপ্লয়েড কন্ডিশনে যে অ্যামাউন্টে পিকোগ্রামে ওজন করা হয়, যে অ্যামাউন্টের ডিএনএ আছে, সেটা হলো তার সি ভ্যালু। এবার একটা প্রশ্ন চলে আসবে, সি ভ্যালু প্যারাডক্স কি? ঠিক আছে, সি ভ্যালু প্যারাডক্স। সি ভ্যালু প্যারাডক্স অ্যাকচুয়ালি, সি ভ্যালু কোন অর্গানিজমের সাইজের উপর ডিপেন্ড করে না। এমনিতে যদি নর্মালি আমরা জিজ্ঞাসা করি হাতি আর ব্যাঙ দুজন কার সি ভ্যালু বেশি, 99% ছেলে বলে দেবে এইসব বোঝার আগে হাতি, নো ডাউট। ব্যাঙের সি ভ্যালু বেশি কেন? কেন? হ্যাপ্লয়েড সেলের, হাতির যত কোটি লাখ কোটি সেল থাকুক না কেন তোমার কি, ব্যাঙের যত কম সেল থাকুক তোমার কি, বিষয়টা তো হ্যাপ্লয়েড সেল নিয়ে হচ্ছে। তাহলে হাতিরও হ্যাপ্লয়েড সেল নিয়ে আলোচনা হচ্ছে, ব্যাঙেরও হ্যাপ্লয়েড সেল নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাপ্লয়েড সেট নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে কে কত বড় অর্গানিজম তার উপর ডিপেন্ড করছে না বিষয়টা, বিষয়টা ডিপেন্ড করছে তার হ্যাপ্লয়েড সেটের অ্যামাউন্ট অফ ডিএনএ। এবার কাউরির ক্রোমোজোম ধরো ছোট, কাউরির ক্রোমোজোম ধরো বড়, তাহলে বড় ক্রোমোজোমে বেশি জিন আছে, মানে বেশি ডিএনএ আছে, তার ওজন বেশি হবে। তো হতেই পারে ব্যাঙের বেশি, মানে আছেও তাই। এই যে একটা বিপরীত ক্রম ঘটনা আর কি, এটা বলা হয় সি ভ্যালু প্যারাডক্স। একটি অর্গানিজমের সাইজ তার সি ভ্যালুর উপর ডিপেন্ড করে না, এটাকে বলা হয় সি ভ্যালু প্যারাডক্স। এটা পরীক্ষায় আসবে। তাহলে সি ভ্যালু অনেক আগেই আমাদের আগের চ্যাপ্টারতে পড়ে ফেলেছিলাম, জিনোম আগের চ্যাপ্টারে পড়েছিলাম, এখন আবার নতুন করে আবার পড়লাম সি ভ্যালু প্যারাডক্স কি। এটা শুধু প্যারাডক্স নয় কিন্তু, এটা সি ভ্যালু প্যারাডক্স। সি ভ্যালু প্যারাডক্স, এই কোশ্চেন গুলো এখান থেকে আসতে পারে। বোঝা গেল? লাস্ট টপিক যেটা, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই, সি ভ্যালু প্যারাডক্স নিয়ে। লাস্ট যে টপিক এটা রয়েছে আমাদের, এটা হলো হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট ইম্পর্টেন্ট টপিক, ম্যাক্সিমাম 2 নম্বর আসে, ভাগ্য খারাপ থাকলে 3 নম্বর আসতে পারে। খুব সহজ জিনিস, একদমই জাস্ট ওই লেকচার মেথড, আর কিছু না। দেখো, জিন, হিউম্যান তো বলাই আছে, তাহলে মানুষের এই গোটা যে প্রজেক্ট সেটা মানুষকে নিয়ে। দেখো পৃথিবীর যে সমস্ত বিজ্ঞানীরা আবিষ্কার নিয়ে, জিন আবিষ্কার নিয়ে মেতেছিল, তাদের মধ্যে অবশ্যই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আছে তারা প্রথম সারি। সেটা না, সায়েন্টিস্টের নাম দেখলেই বুঝতে পারো যে আমাদের লোকজনের নাম তো কই কোথাও কোথাও খুঁজতে পাই আমরা। হরগোবিন্দ খুরানা একজনের নাম খুঁজে পেলাম এক জায়গায় গিয়ে, হ্যাঁ, এরকম খুব কম নাম আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তো প্রথম দিককার, এখন তুমি পাবে প্রথম দিককার নাম সব ম্যাক্সিমাম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির নাম। তাহলে তারা এইসব নিয়ে অনেক আগে আগিয়ে ছিল, অনেক আগে ভাবনা চিন্তা করছিল। তো এরকমই কিছু দেশ, মানে যেমন ধরো আমেরিকা, জাপান, হ্যাঁ, এরা প্রথম ভাবনা চিন্তা করতে শুরু করে। আচ্ছা, আমরা তো জিনোম থেকে জিন আবিষ্কার করছি মানুষের। জিন এমন একটি বিষয় যা সেই মানুষটির জন্য বা আমাদের মানব জাতির জন্য অনেক বড় ভূমিকা পালন করছে। কিরকম? সেটা হলো, আমি যদি ইভলিউশন বুঝতে চাই, জিন জানতে হবে। আমি যদি কোনো কোনো জিন থেরাপি করতে চাই, মানুষের ক্ষেত্রে কোনো জিন ভুল হয়ে গেছে, কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার সারাতে চাই, জিন সম্পর্কে আমার নলেজ লাগবে, তাই জিনকে জানতে হবে।
কোনো নতুন ধরনের জিন বানাতে চাইছি, তো জিন সম্পর্কে জানতে হবে। কোনো জিনের স্যাম্পল চাইছি, ডাটাবেস থেকে লাগবে। তাহলে তাহলে এগুলো লাগছে। এবার দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকজনও বুঝেছিল যে কাউরির একার দ্বারা এসব সম্ভব নয়, যে আমরা একা, আমরা বিশাল হিরো, আমাদের প্রচুর পয়সা আছে, আমরা সব বানিয়ে নেবো, এরকম ভাবে সায়েন্টিস্টরা কাজ করে নাকি? দেখ না, আবিষ্কারের অনেক অংশই তো হঠাৎ করে হয়ে যায়, একটা ওর থেকে আরেকটা হয়ে বসে আছে, এমনই তো আবিষ্কার হয়ে যায় না? তো বিষয় হলো যে সেখানে ভালো বুঝতে পেরেছিল যে কোন একটা দুটো দেশের পক্ষে এটা ব্যাপার নয়, মানে এটা সম্ভব নয় যে সব জিন তারা আগায় আবিষ্কার করে দেবে। আর সেই জন্য একটা প্রজেক্ট বানালো যে ঠিক আছে চল ভাই, আমরা সবাই এই জায়গায় এক, আমাদের মধ্যে এমনি যা দলাদলি আছে, যা আছে আছে, আমরা এই জায়গাতে সবাই এক, জিন যা আবিষ্কার করবো আমরা সকলে সেম ডেটাবেসে রাখবো। তাহলে কি হবে, যেই করুক না কেন তার শেয়ার সবাই পাবে, তার ভাগিদার সবাই হবে, সবাই জিন সম্পর্কে জানতে পারবে। এটা হলো হিউম্যান জিনোম প্রজেক্ট। প্রথম দিকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা যোগ দিয়েছিল, পরের দিকে সবাই যোগ দিয়ে দিল, এবং সবাই অ্যাকসেপ্ট করার জন্য বসেই ছিল। কারণ কে জানে, বাংলাদেশ থেকেও কেউ আবিষ্কার করবে, কেউ ভারত থেকেও আবিষ্কার করবে, কেউ আফগানিস্তান থেকেও আবিষ্কার করতে পারে। তাহলে পৃথিবীর সমস্ত দেশই প্রায় এখন হিউম্যান জিনোম প্রজেক্টে অংশগ্রহণ করেছে, এবং সুবিধাটা সবার হয়েছে। কারণ যখন ইন্ডিয়া থেকে কোনো একটা জিন আবিষ্কার হচ্ছে, তখন কিন্তু মেন ডেটাবেসে যাচ্ছে। তার মানে সেটা আমেরিকাও তার তার জিনিস, তার সেই অবস্থাটা বুঝতে পারছে। তাহলে যত দেশের যত বিজ্ঞানীরা আছে, যত জিন আবিষ্কার হয়ে যাবে, মানুষের ক্ষেত্রে পাকিস্তানও আছে, তারা তারা একটু বোমা ফাটাতে বেশি ব্যস্ত থাকে, হ্যাঁ, এই কাজে খুব একটা অংশগ্রহণ করে না। যাই হোক, তো সেক্ষেত্রে বিষয়টা হলো যে যারা যত জিন আবিষ্কার করবে সবই যদি সেম ডেটাবেসে থাকে, তাহলে কি হবে, ব্যাপারটা হ্যান্ডেল করতে অনেক সুবিধা হবে। আর সেই কারণের জন্য হিউম্যান জিনোম প্রজেক্ট, ব্যাস একদম প্লেন গল্প। তোমাকে শুধু অ্যাড করাতে হবে কিছু সায়েন্টিস্টের নাম, আর এই একটা সালটাল তোমাকে অ্যাড করতে হবে। এটা আমার কাজ নয়, এটা তোমাদের কাজ, ঠিক আছে? ব্যাস, হিউম্যান জিনোম প্রজেক্ট। তাহলে শুধু বাকি রইলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, বাকি মলিকুলার বেসিস শেষ। আমরা নেক্সট দিনকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং শুরু শেষ করে আমরা নেক্সট ইভলিউশন চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি না বুঝে থাকো এই চ্যাপ্টারে তো ফাঁসবেই, বায়োটেকনোলজি আবার কি ফাঁসবে? কারণ এই ছবি মানে এই মলিকুলার বেসিস ছাড়া বায়োটেকনোলজি বোঝা অসম্ভব, বললাম বারবার। ঠিক আছে, রাখলাম।